This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. ফিরে এলাম ব্রেকের পর। এবার শুরু করছি ঠোঁট কাটা স্পেশাল। ভোটের মাঠের খেলা শেষ, মঙ্গলের রেজাল্ট আউট। বঙ্গের শাসক বলেছিল খেলা হবে, কিন্তু তার আগেই খেলা ভাঙার খেলা এক্সিট পোল সংখ্যায়। হ্যাঁ, রেজাল্ট আউটের আগেই রেজাল্টে অন্য খেলা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্টভাবে তিনি বলেও দিলেন যে এক্সিট পোল তিনি মানেন না। বিরোধী ইন্ডিয়া জোটেরও ওই একই কথা। শনিবার বিরোধী জোটের বৈঠক বসলো, আর তারপর তো সংখ্যাও বলে দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। বলেছেন বিরোধী জোট 295টা আসন পাবে, আর এই পর্যন্ত সুরে সুরে মিলছিল ঠিকই। তবে জোটের তাল কাটলো কোথায় বলুন তো? সিপিএম এ। একবার দেখুন। আমার একটাই খারাপ লাগে, ইন্ডিয়া জোটে সবই ঠিকঠাক চলছে, ঠিকই আছে, আমরা তো সাপোর্টও দিই, কিন্তু সিপিএম এদের টোটাল মনিটরিং করে। সিপিএম কেন স্পোকসপারসন হবে? আমার এখানে এই জায়গাটা কোশ্চেন আছে। প্রত্যেকটা রিজিওনাল পার্টি তার একটা করে তার নিজস্ব সম্মান আছে। সবার সাথে কথা বলে যেটা হয় সেটাকে বলা হয় জোট। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ এই সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর নিশানায় সিপিএম। দেখুন, গোটা ভোট পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলায় জোট হয়নি, জোট হয়েছে জাতীয় স্তরে। বাংলায় জোটের পথে কাঁটাথুরি, কোট আনকোট স্পিড ব্রেকার ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। আর সেই কথা তো সেই কবেই জয়রাম রমেশ মেনে নিয়েছিলেন। আর এবার সেই পথে কাঁটা তাহলে কি সিপিএম? তাহলে ভোটের পথে 1+1 জোড়া স্পিড ব্রেকার তৃণমূলের। তবে প্রচার পর্বে বারবারই মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি জোটে আছেন। এই যে জোটটা, ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব, আমরা জোটে থাকব, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই। অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে আপত্তি আগেও উঠেছে, সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে খোদ রাহুল গান্ধীকেও। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। These are natural things. These are not things that are going to disrupt anything. जब हम लंबा सफर कर रहे हैं, रास्ते में कभी कभी स्पीड ब्रेकर आ जाते हैं, कभी कभी लाल बत्ती आ जाती है। इसका माने नहीं है कि हम सफर से हम पीछे हट जाएं। সেই স্পিড ব্রেকারে জোটের মসৃণ পথে ঝাঁকুনি লেগেছে বারবার। এবার আরেক স্পিড ব্রেকার। হ্যাঁ মমতাদি, আপনি যে কংগ্রেসের কথা বললেন, আপনার একটা সরাসরি অভিযোগ আছে কংগ্রেসের প্রতি বিজেপির সাথে হাত মেলানোর জন্য। এই যে মনোভাব আপনার বা আপনার দলের কংগ্রেসের প্রতি রাজ্যে, এইটা কি যখন ইন্ডিয়ান জোটের সঙ্গে আপনারা পোস্টপোল কথাবার্তা বলবেন, এই মনোভাব থেকে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে কংগ্রেসের প্রতি? দেখুন, অল ইন্ডিয়া লেভেলে অন্তরায় হয়ে দাঁড়াবে না যদি সিপিএম ইন্টারফেয়ার না করে। তাল কাটছে সিপিএম এ। যে সিপিআইএমকে দেখা যায় না আজকে হঠাৎ, এমনকি ন্যাশনাল লেভেলে সেই সিপিআইএমের কথাওকে বারবার বলতে হচ্ছে। সিপিআইএম যদি মনিটরিং না করে তাহলে উনি আছেন বেশ আইএনডিআই এর মধ্যগোজের ভাব। তো উনি তো যখন মোদিজি বলছিলেন 400 সিট, তখন তো উনিই প্রথম বলেছিলেন যে কংগ্রেস 40-এর কম পাবে। হলো না? লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। সুজন চক্রবর্তী ঠিক যেখানে খোঁচাটা দিলেন সে তো আগেই বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরীও। ইন্ডিয়াকে কটাক্ষ করে মোদি বলতে পারেনি, মোদি কমসে কম 50টা বলেছিল, হাফ সেঞ্চুরি কথা বলেছিল। पूरे देश में कितना ही जोर लगा दे, इस बार आधी सेंचुरी करना मुश्किल है। 50টা দিদি মোদিকে খুশি করতে, তার থেকে আমাদের জয় কমিয়ে না বলে না 40টা বেশি পাবে। জোটের জটিল পথে অবশ্য নম্বরটা বলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই 13ই মে, চতুর্থ দফার ভোটের দিন।
ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে। এখনো ভোট শেষের আগেই সংখ্যাটা বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর ভোট শেষের পর নাম্বার বললেন মল্লিকার্জুন খাড়গে। একেবারে এক্সিট পোলের দিন মানে শনিবার 4 তারিখ রেজাল্ট আউট। ভোটের ফল ইতিবাচক যদি হয় তাহলে আবারও 5 তারিখ বৈঠকে বসতে চলেছে এই বিরোধী INDIA মানে ইন্ডিয়া জোট। তার আগেই বঙ্গের শাসক দলের এই CPM এ আপত্তি ভাবাচ্ছে বিষয়টা। আমার একটাই খারাপ লাগে, ইন্ডিয়া জোটে সবই ঠিকঠাক চলছে, ঠিকই আছে, আমরা তো সাপোর্টও দিই, কিন্তু CPM এদের টোটাল মনিটরিং করে। CPM কেন স্পোকসপারসন হবে? আমার এখানে এই জায়গাটা কোয়েশ্চেন আছে। না, মুখ্যমন্ত্রী তো কার্যত অ্যাডমিশন করলে ফেললেন যে CPIM যদি মনিটরিং না করে তাহলে ওনার সব ঠিক আছে, বাকি সব উনি ম্যানেজ করে নিতে পারবেন। তো বিজেপি বিরোধী লড়াইয়ে CPIM মনিটরিং করছে, অথবা না বলে বলা উচিত CPIM বিরোধী লড়াইয়ে, বিজেপি বিরোধী লড়াইতে CPIM বাড়তি দায়িত্ব নিয়ে সবাইকে একজোট করছে, এটা কিন্তু উনি মেনে নিলেন। নামকরণ উনি করেছিলেন, মিটিংয়ে তো দেখা গেছিল, কোর কমিটির মিটিংয়ে তো প্রতিনিধি ছিলেন। তারপর ওরা কী হলো আমি জানি না, আগামী দিন বলে দেবে যে উনি NDA-র সঙ্গে থাকবেন না UPA-র সঙ্গে থাকবেন। ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। আগামী দিন বলবে, কারণ অনেকবারই তো NDA UPA হয়েছে, কংগ্রেস বিজেপি হয়েছে। কি কাকে নেবে না নেবে, কার ইন্টারভিউ করা হবে কি হবে না, সেটা সর্বভারতীয় কংগ্রেস তো ঠিক করবে। আমি পশ্চিমবঙ্গে কংগ্রেস দলের পক্ষ থেকে বামের সঙ্গে জোট করে একসঙ্গে লড়াই করেছি, মমতা এবং বিজেপি উভয়কে হারাতে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। এই জোটের পিন্ডি চটকে গেছে, ওই জোট আর চলবে না। ওই জোট এমন একটা নৌকো ছিল যেটা নৌকোটা ফুটো, মাঝিও নেই, কোন দিকে যাবে বোঝা যাচ্ছিল না। 4-5 জন মাঝি, এ বলছে বাঁয়ে চলো, বলছে ডাঁয়ে চলো। ইন্ডিয়া জোটে তিনি প্রথমে ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসেছেন, ফলে ভারতবর্ষের সব মানুষ এটা জানে। আজকে তার যদি হুঁশ ফেরে, যদি তার সদ্বুদ্ধির উদয় হয়, তাহলে তিনি ইন্ডিয়া জোটে আসবেন, সেটা তার ইচ্ছা। ধরে নিন যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তৃণমূল কি সরকারে থাকবে? দেখুন, এটা নিয়ে আমি এখন থেকে এই সব অর্বাচীন কোশ্চেনের উত্তর দিতে রাজি নই। নাইদার ইন ফেভার অফ বিজেপি অর ইন ফেভার অফ এনিবডি। আমি আগে রেজাল্টটা দেখব, রেজাল্টটা দেখে ক্যালকুলেশন করব। আমাদেরও একটা ম্যাথমেটিক্স আছে, আমরা চেষ্টা করবো আরো রিজিওনাল পার্টি যেটা আমাদের সাথে আছে সেটাও আমরা দেখব। এই ভোটের এক্স্যাক্ট ফল জানা যাবে আগামী পরশু। গতকাল বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সংস্থার করা এক্সিট পোলের হিসেবে সামনে এসেছে, আপনারা জানেন। আর সব সমীক্ষাতেই কিন্তু যে ইঙ্গিতটা পাওয়া গিয়েছে তা হলো বিপুল ভোটে জিতে আবারও ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদীর বিজেপি। কিন্তু মানতে নারাজ কোনো বিরোধী দলই। মুখ্যমন্ত্রী তো এক্সিট পোলের ফল দেখে রেগে আগুন। আমি একটা এক্সিট পোল মেলাতে পারিনি, তার কারণ এটা বিজেপি নিজে তৈরি করে মিডিয়াকে খাইয়ে দেয়, এবং এই এক্সিট পোলটা তৈরি হয়েছিল আজ থেকে 2 মাস আগে, এবং সেই কোম্পানিটাও বিজেপির একটি কোম্পানি। আমি তোমার পরিষ্কার বলছি, এক্সিট পোলের কোনো ভ্যালু নেই। ঘরে বসে বসে টাকা দিয়ে বিজেপি কিছু লোক পোষে, নিজের লোক, আর সবাই এখন বলে মিডিয়াটাকে ইটা উঠিয়ে দাও, ইর জায়গায় ওটা দিয়ে দাও, তাহলে মিডিয়ার জায়গায় মুডিয়া হয়ে যাবে। আমি আমার রাজ্যের ব্যাপারটা বলতে পারি। আমার রাজ্যে যেভাবে আমরা খেটেছি, যেভাবে পরিশ্রম করেছি, যা দেখিয়েছে মিডিয়া, তার ডবল সিট যদি আমরা না পাই তখন বুঝবেন যে প্রত্যেকটা সিট আমরা জিতবো। মিথ্যে কথা। ওদিকে মোদি তো মোটামুটি 543টা ছুঁয়েই ফেললো, প্রায় 415টা মতো পৌঁছে গেছে, রাতের মধ্যে হয়তো 543 ছুঁয়ে ফেলবে। দিদি 42-এ কেন থাকবে, 420টা করে দিলেও পারে, 420 করে দেওয়া বেস্ট। মুখ্যমন্ত্রী বলেছেন 42টা সিটে 42টা উনি জিতবেন। সব গ্রাম পঞ্চায়েত সিট উনি জিতেছেন, না জিতলেও জিতেছেন। সব মিউনিসিপ্যালিটি ওয়ার্ড উনি জিতেছেন, না জিতলেও জিতেছেন।
সবকটা পার্লামেন্ট উনি জিতবেন, না জিতলেও জিতবেন, কিন্তু ওর হয়ে যে কথা দেওয়া আছে মোদিকে 20-22টা সিট ছাড়াবে, সেগুলো কি হবে আমি জানি না। বাট এর মধ্যে মোদিজিকে যারা জিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টে, তাদেরও বলে দিই এবার কিন্তু অত সহজে পার হওয়া যাবে না। এই গভর্নমেন্ট আদৌ কদিন চলবে ডাউট আছে। কখনো সংবিধানকেও মানেন না, কেন্দ্র সরকারকে মানেন না, প্রধানমন্ত্রীকে মানেন না, মানেনটা কি? তো এক্সিট পোলও মানবেন না, এটাই স্বাভাবিক। যে সংবিধান থেকে শুরু করে কোর্টের অর্ডারকে মানে না, সে আপনার এক্সিট পোল মানবেন, এটা আশা করেন কি করে? আপনার হিসেব অনুযায়ী মমতাদি তৃণমূল কংগ্রেস 30 বা 30 শেষ পর্যন্ত। আমি সেটা এখন কোনো নাম্বারে যাব না, কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যেভাবে ফিল্ডে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনো মনে হয়নি যে মানুষ আমাদের ভোট দেবে না। তো তবে ওনাকে অপেক্ষা করতে বলুন। 4 তারিখে ওনার মুখে ঝামা ঘষে, তৃণমূল কংগ্রেসের মুখে রাজনৈতিকভাবে ঝামা ঘষে বিজেপি এই রাজ্যের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে লোকসভা সিটের বিচারে। আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারবো না ডিটেল, কারণ আমি তো অন্য রাজ্যে যাইনি, কাজে আমার ধারণা নেই। তবে আমি এটুকু নিশ্চয়ই বুঝি অখিলেশরা ভালো করবে, তেজস্বীরা ভালো করবে, স্ট্যালিনরা ভালো করবে, উদ্ধবরা ভালো করবে, যেখানে যেখানে রিজিওনাল পার্টিরা আছে তারা যথেষ্ট ভালো করবে বলে আমার বিশ্বাস। খুব বেশি মেজরিটি নিয়ে যেই আসুক না কেন আসতে পারবেন না। না, কালকে ধরুন মঙ্গলবার দিন রেজাল্টের পরে এমন একটা সিচুয়েশন হলো, সেখানে অবশ্যই যখন আলোচনার একটা সরকারের যোগ দেওয়া বা সরকার আমরা যাবো, হ্যাঁ সেরকম সরকারে সেরকম কোশ্চেন আসলে নিশ্চয়ই কথা বলবো, আমাদের কোনো অসুবিধা নেই। ধরে নিন যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তৃণমূল কি সরকারে থাকবে? দেখুন, এটা নিয়ে আমি এখন থেকে এইসব অর্বাচীন কোশ্চেনের উত্তর দিতে রাজি নই। নাইদার ইন ফেভার অফ বিজেপি অর ইন ফেভার অফ এনিবডি। আমি আগে রেজাল্টটা দেখবো, রেজাল্টটা দেখে ক্যালকুলেশন করব। আমাদেরও একটা ম্যাথমেটিক্স আছে, আমরা চেষ্টা করবো আরো রিজিওনাল পার্টি যেটা আমাদের সাথে আছে সেটাও আমরা দেখব। মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটে অংশগ্রহণ না করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি ভারতবর্ষে একজন সুবিধাবাদী নেত্রী। ইন্ডিয়া জোটে তিনি প্রথমে ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসেছেন। যদি তার সদ্বুদ্ধির উদয় হয় তাহলে তিনি ইন্ডিয়া জোটে আসবেন, সেটা তার ইচ্ছা। এনডি জোটের পিন্ডি চটকে গেছে, ওই জোট আর চলবে না। ওই জোট এমন একটা নৌকো ছিল যেটা নৌকোটা ফুটো, মাঝিও নেই, কোন দিকে যাবে বোঝা যাচ্ছিল না। 4-5 জন মাঝি, এ বলছে বাঁয়ে চলো, ও বলছে ডায়ে চলো, ও বলছে এদিকে চলো, এই চলছে। কেন্দ্রীয় বাহিনী আছে, থাকবেও আরও কিছুদিন, কিন্তু ভোটের বাংলায় আবারও রক্তারক্তি। নদিয়ার কালীগঞ্জে খুন হয়েছেন বিজেপি কর্মী। মৃত বিজেপি কর্মীর নাম জানতে পারা যাচ্ছে হাফিজুল শেখ। গুলি করার পর ধারালো অস্ত্রে হাফিজুলের মাথা কেটে দেওয়া হয়। লোকসভা নির্বাচনের আগে এই হাফিজুলের নেতৃত্বেই এলাকার সংখ্যালঘুরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, আর সেই কারণেই কি ভোট মিটতেই তাকে খুন করা হলো? পুলিশ যদিও বলছে এই খুনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, একজনকে গ্রেফতারও করা হয়েছে, কিন্তু বিজেপি দাবি করছে তাদের দলের কর্মীকে খুন করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা। হাফিজুলের মৃত্যুতে তাই সিবিআই তদন্তের দাবিও এক্ষেত্রে উঠছে। নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন কৃষ্ণনগরের রানীমা, বিজেপি প্রার্থী অমৃতা রায়। সন্ত্রাস করা হচ্ছে, যেরকম অর্জুনদা বললেন বা আমারও সেটাই মনে হয়েছে, লোককে ভয় দেখানোর জন্যে, এবং ধর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে। এটা কিরম, আমরা কোন যুগে বাস করি? নৃশংসভাবে খুন হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, তো এখনও রক্তটা রয়েছে দু জায়গায়, যেখানে ধর পড়েছে বা যেখানে মাথা পড়েছে। এটা দেখলেই তো লোকে বুঝে যাবে যে কিভাবে হয়েছে। এবং পুলিশ এসে শুনলাম যে দোকানগুলো বন্ধ রাখতে বলেছে, শুধু ওই দোকানটাই খোলা রাখতে বলেছে যেখানে ও ক্যারাম খেলছিল। পুলিশে মেরিয়েছে আমার স্বামীকে গো, পুলিশে বলি দিবা আমার ছেলেদের এতটুকুনি ছেলে গো, কি অন্যায় করিল আমার স্বামী পুলিশদের গো। পচা চাঁদপুরে আমার জামাইকে সবাই দোষ মনে করে মেরেছে গো। থানায় টাকা খাইয়েছে, এক গুজকে থানায় টাকা দিয়েছে কাশেম। আরো 2বার মারতে গিয়েছিল, আমার জামাইকে মারতে পারেনি।
ও বললো আর আমাকে মারবি না গো, কাশেম চলে গিয়েছে ফারাকে। বড় বাবু পালালো কিসের জন্য? বড় বাবু নিজে থেকে মার্ডার করেছে। বড় বাবু এসে বলেছে যে তোমরা এখান থেকে সরে যাও, মার্ডার হবে। তাহলে হাফিজুলকে মার্ডার হবে, এই কথা বলছে। বড় বাবু নিজের পোশাক খুলে দিয়েছে, আমার পোশাক পরে গিয়ে মার্ডার করে আসে হাফিজুলকে। এটা কোন আইনে চলে? বড় বাবুর বিচার চাই, বড় বাবু তো হাফিজুলের সামনে হয়ে যাবে। আজকে এই যে মার্ডার হতে হলো, এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি। তার কারণ হচ্ছে এর আগেও তারা এই এলাকায় বসবাস করছে, কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আজকে খুন হতে হলো। এরা বলছে পুলিশের ড্রেস নাকি খাকি ড্রেস পরে এসছে, এবং প্রকাশ্যে দিবালোকে একদম এখানটায় থেকে মেরে তারা গটগট করে এখান থেকে হেঁটে চলে গেছে। কী সাহস হতে পারে তাদের? আমরা এর প্রতিবাদ চাই। এর যারা এই খুনের সঙ্গে সম্পর্ক আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পুলিশ তদন্ত করছে, সঠিক কী কারণ নিশ্চয়ই সেটা বেরিয়ে আসবে। তৃণমূলের মধ্যে কোনোভাবে জড়িত নয়। হ্যাঁ, তারা তো সব কথায় সিবিআই চান না, সিবিআই চেয়ে দিন, হয়ে গেল। এই রাজনীতি বড় বিচিত্র বস্তু, বুঝলেন? নওশাদ করে অস্থির ছিলেন মোহাম্মদ সেলিমরা, এখন পাশা ঘুরে গিয়েছে। জোট হয়নি, ব্যাস তাতেই খটাখট শব্দ হচ্ছে। গতকাল ভোটে নওশাদের ভাঙরে অশান্তি হয়েছে, আপনারা জানেন। নওশাদের দল আইএসএফ এর প্রার্থীর গাড়ি ভাঙা হয়েছে। আইএসএফ কর্মীরা আক্রান্ত হয়ে হাসপাতালেও গিয়েছেন। বিভিন্ন লোকসভা কেন্দ্রে মাটি কামড়ে পড়েছিলেন এই আইএসএফ কর্মীরা, কিন্তু নওশাদ সিদ্দিকীকে কোথাও দেখা যায়নি। ব্যাস, আর যায় কোথায়? সুজন চক্রবর্তীরা মাঠে নেমে পড়লেন। চমকে দিয়ে নওশাদের ঢাল হয়ে গেলেন কে? কুণাল ঘোষ। দেখুন, আমি যতটুকু জানি, লোকসভা নির্বাচনে যেখানে নির্বাচন হচ্ছে সেই জায়গায় কনসার্ন ইসিআই যারা অফিসিয়াল আছে বা ইসিআই যাকে অ্যাপয়েন্ট করবেন তারা ছাড়া আদার্স কোনো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির ভোটাররা ওখানে থাকতে পারে না। আমার ভোটদান কেন্দ্র হচ্ছে ফুরফুরা শরীফ, আমার লোকসভা হচ্ছে শ্রীরামপুর। সুতরাং ওখানটা আমি এমএলএ হয়েও আমি যতটুকু জানি সেই হিসাবে আমি সেখানে অবস্থান করিনি। নির্বাচনের শেষ দিনে যাদবপুরের যেদিন ভোট, সেদিন কিন্তু নওশাদ সিদ্দিকীকে দেখা গেল না। এই অভিযোগটা প্রবলভাবে উঠছে এই কারণে যে উনি যাদবপুর পার্লামেন্টের মধ্যেকার ভাঙড়ের এমএলএ নির্বাচিত, এবং সেই কারণে পার্টি অফিসে বসে মনিটরিং করার সুযোগও যথেষ্টই ছিল, কিন্তু উনি বুথে যেতে পারতেন না। কিন্তু সেটা উনি কেন করলেন না উনি বলতে পারবেন। তা বলে এই নয় যে ওখানে না থেকে নওশাদ সিদ্দিকী নাই, ওখানকার থেকে শুরু করে আমাদের 7th ফেজে অর্থাৎ লাস্ট ফেজে আমাদের 6টা জায়গায় নির্বাচন হচ্ছিল। আমরা অংশগ্রহণ করেছিলাম 9টার মধ্যে, উত্তর 24 পরগনায় 2টো, দক্ষিণ 24 পরগনায় 4টে। এই 6টা জায়গায় কোথায় কী হচ্ছে না হচ্ছে, কোথায় হিংসা হচ্ছে, কোথায় বুজ্জাম হচ্ছে, কোথায় আমাদের কর্মীদের আক্রান্ত হয়েছে, সমস্ত বিষয়টা আমরা এই রাজ্য অফিস থেকে আমি ছিলাম এবং সেটাকে মনিটরিং করছি, এবং যতটা পেরেছি প্রশাসনকে দিয়ে এই অন্যায়গুলোকে প্রতিহত করার চেষ্টা করেছি। একটা প্রশ্ন উঠছে, নানাবিধ কথা আছে, যেভাবে ক্যান্ডিডেট দিয়েছে না দিয়েছে ইত্যাদি ইত্যাদি, যাদবপুর সহ। আমরা আগেই বলেছি ভোট কাটুয়া দলেরা, আমি 2000 সাল থেকে তাই এদের সঙ্গে কোনো রকমের সমঝোতা করিনি। সেই তৃণমূলকে সাহায্য করার জন্য, বিজেপিকে সাহায্য করার জন্য কোথাও। ফলে বিজেপি তৃণমূল তাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই থেকে নওশাদ সিদ্দিকী সরে থাকলেন, এটা আইএসএফের সাধারণ সমর্থক কর্মীদের ভালো লাগবার কথা নয়। দেখুন, সেটিংয়ে আর বলে বাংলার মানুষ খাবে না। এতদিন বলে আসছিল বিজেপির সাথে সেটিং, এখন বলছে তৃণমূলের সাথে সেটিং। আর এই তৃণমূলের সাথে সেটিং তো বেশি বামপন্থী বন্ধুরা বলছে, এটা বাংলার মানুষ খাবে না। আমার অন্তত খান 30 প্রোগ্রাম বাতিল করেছে তৃণমূল, করতে দেয়নি আমাকে আমার প্রোগ্রাম। তো যদি সেটিং থাকতো সেগুলো আমাকে তাহলে তো আমি বার করে নিতে পারতাম, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কর্মীদের উপরে কী অত্যাচার চলেছে এই নির্বাচনটা পর্যন্ত। ডায়রিয়া আক্রান্ত পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের 5টা গ্রামের শতাধিক বাসিন্দা। হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় ডায়রিয়া আক্রান্ত এক মহিলার। রবিবার গ্রাম পরিদর্শন করেন বিডিও, বিএমওএইচ, ফুড ইন্সপেক্টর, জামালপুর থানার ওসি। ঠোঁটকাটা এখন এই পর্যন্তই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।